আজকের গল্প মুক্তির জন্য। গিন্নি রান্না করছিলেন আর দত্তবাবু ডাইনিং টেবিলে বসে খবরের কাগজ পড়ছিলেন। অনেকক্ষণ ধরেই বাজার করা নিয়ে এক কথা দুই কথা হতে হতে কথাবার্তা উত্তেজিত পর্যায়ে চলে গিয়েছিল দুইজনের মধ্যে। দত্তগিন্নির কথায় দত্তবাবু মোটেই হিসেব করে বাজার করতে পারেন না। শাক আনলে ৩-৪ রকম শাক এনে উপস্থিত হন। শুক্তোর জন্য বাজার আনতে বললে উচ্ছেই আনতে ভুলে যান। মাছের বাজারে গেলে তো ছোট ট্যাংরা বাটা চিংড়ি না কেটে নিয়ে চলে আসেন ভিড়ের অজুহাতে। আর কাজের লোক কিছুতেই এসব কেটে দিতে চায় না। ব্যাস, অগত্যা সব কাজ ফেলে গিন্নিকেই মাছ কাটতে বসতে হয়। তা এই রকম অভিনব পদ্ধতিতে বউ জ্বালানের স্বামীকে নিয়ে দত্তগিন্নির বেজায় ক্ষোভ। সেই ক্ষোভের প্রকাশ মাঝে মাঝেই হয়ে থাকে, আজও তাই। অনেকক্ষণ ধরে গিন্নিকে নরমে গরমে বোঝাতে চেষ্টা করছিলেন দত্তবাবু। অবশেষে বোঝাতে না পেরে রাগের চোটে টেবিল চাপড়ে বলে উঠলেন, ধ্যাত্তেরি, আমার জীবনটা অতিষ্ঠ করে দিল আর কি। দত্তগিন্নি খুন্তি উঁচিয়ে বললেন, কি, আমি তোমার জীবন অতিষ্ঠ করেছি? নাকি তুমি আমার হাড় মাস কালি করে দিলে শুনি? পেপারের দিকে তাকিয়ে মুখ বেঁকিয়ে দত্তবাবু বললেন, সত্তরেও বিশ্বাস করবে না এই কথা, বুঝলে গিন্নি? হাড় মাস কালি করে দিলে দিন দিন তোমার এই রকম ফুলন্ত চেহারা হতো না। রসে বসে তোমায় যে আমি ভালোই রেখেছি তা তোমার চেহারা দেখলে বোঝাই যায়, বলে গাল ফোলালেন দত্তবাবু। চোখ বিস্ফোরিত করে দত্তগিন্নি বললেন, কি, তুমি আমাকে খাওয়ার খোঁটা দিলে শেষ পর্যন্ত? দত্তবাবু কি যেন আবার একটা বোঝাতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই গিন্নি ভীষণ অন্তর্দহনে শোকে কেঁদে উঠে বলল, ও বাবা, তুমি এ কোন পাষণ্ডের হাতে আমায় সেই ছোটবেলায় তুলে দিয়েছিলে, দেখে যাও গো, বলে রান্নাঘরের ছাদের দিকে তাকিয়ে মৃত বাবার উদ্দেশ্যে কান্না শুরু করল। দত্তবাবু বিরক্ত হয়ে নিজেকেই মুখ ভেঙচে বললেন, আমিও যে কি কুক্ষণে বিয়েটা করেছিলাম। তারপর হঠাৎ কি মনে হতে খবরের কাগজ বিরক্তির সাথে ভাঁজ করে টেবিলে চাপড় মেরে চেঁচিয়ে বললেন, মুক্তি চাই আমার, মুক্তি, স্বাধীনতা চাই আমার। এ সংসার ছেড়ে যেদিকে দু চোখ যায় চলে যাব, তখন বুঝবে মজাটা। আশেপাশে থেকে প্রতিবেশীরা উঁকি ঝুঁকি দিতে শুরু করলো। আবার শুরু হলো নিত্যদিনের ঝগড়া। এটা প্রায় রোজগার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেউই সাহস করে এগিয়ে এলো না। দত্তগিন্নির ভয়ে কোনো প্রতিবেশী খুব একটা এ বাড়ির দিকে আসে না। তাদের অভ্যেস হয়ে গেছে ঝগড়া শুনে শুনে। এই দুই কর্তা গিন্নির ঝগড়া পাড়া বিখ্যাত। এবারে গিন্নি কোমরে হাত দিয়ে সমূর্তি ধরে ভুরু কুঁচকে বললেন, মুক্তি চাই? দাঁড়াও, মুক্তি পাওয়াচ্ছি। হাতের কাছের বাসন নিয়ে ছুটতেই দত্তবাবু মাথাটা অতি ক্ষিপ্ততার সাথে সরিয়ে নিয়ে মাথাটা বাঁচালেন। মেঝেতে বাসন পড়ে তার ঝনঝন শব্দে ছাদে বসে থাকা কাক দুটো চমকে কাঁ কাঁ করতে করতে উড়ে গেল। পাড়া প্রতিবেশীদের মধ্যে পাশের বাড়ির সুরেশবাবুর সাথেই দত্তবাবুর সম্পর্কটা অনেকটা বন্ধুর মতো। কারণ দুজনেই নিজেদের দাম্পত্য কলহ নিয়ে খুব ব্যতিব্যস্ত, তাই নিজেদেরকে একে অপরের দুঃখের সাথী মনে করেন। আওয়াজ শুনে সুরেশবাবু উঁকি মারলেন, ভাবলেন বন্ধুর বিপদে এগিয়ে যাবেন কিনা, না মানে একটু পাশে দাঁড়ানো আর কি। হঠাৎ এমন সময় আরও একবার বাসনের ঝনঝন আওয়াজের সাথে সাথে ও বাবা গো, মরে গেলাম গো দত্তবাবুর গলায় চেঁচানো সুরে সুরেশবাবু দত্তবাবুর কাছে যাবার আর রিস্ক না নিয়ে দৌড়ালেন উল্টো দিকে দত্তবাবু ছেলেকে ডাকতে। একটু আগেই দত্তবাবুর ছেলেকে ক্লাবের দিকে যেতে দেখেছেন তিনি। দত্তবাবুর গিন্নিকে সুরেশবাবু রীতিমতো ভয় পান। সাংঘাতিক মহিলা, যদিও তার নিজের গিন্নিও কম যান না, সব একই অবস্থা। দত্তবাবু কতবার দুঃখ করে বলেছেন, আমার মতো মানুষের সাথে ঝামেলা করে, ভাবতে পারো সুরেশ? যখন বিয়ে করেছিলাম তখন গিন্নির মোটে 16 বছর বয়স। নাকের নোলক দুলিয়ে মনমোহিনী হাসি দিত আমায় দেখে, আমায় কত ভালোবাসত। পরক্ষণেই দীর্ঘশ্বাস ফেলে বলতেন, ভালোবেসে মাথায় তুলেছি, এখন পান থেকে চুন খসলেই ওই নাকের নোলক দুলিয়ে দুলিয়ে একেবারে ফোঁস করে উঠে জানান দেয় আমায় বিয়ে করে ওর নাকি কোনো স্বাদ মেটেনি। প্রায় বলে আমিই নাকি চিরশত্রুর তার। বলো তো সুরেশ, বলতে পারলো আমায় এই কথা? এই 30 বছরে আমূল পরিবর্তন হয়েছে, বুঝেছ? কিছু ভালো লাগে না আমার আর। একদিন সব ছেড়ে হিমালয়ে চলে যাব, বুঝলে? যেদিকে দু চোখ যায়, মুক্তির সন্ধানে।
বলেই আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতেন তিনি। যদিও সুরেশও খুব দুঃখের সাথে বলে রেখেছে, দাদা আপনি যখন হিমালয়ে যাবেন আমাকেও একটু সঙ্গে নেবেন। দত্তবাবু ছেলেকে ডেকে নিয়ে দত্তবাবুর বাড়ির সামনে আসতেই দত্তগিনীর আর্তনাদ শোনা গেল। ও বাবা, আমার কি হবে? কে কোথায় আছো গো? বাবুরে কোথায় গেলি রে? তোর বাবা যে আমার উপরে রাগ করে ফলিডল খেয়েছে রে। দত্তগিনীর চেঁচানো শুনে সুরেশবাবু আর দত্তবাবু ছেলে দৌড়ে ঘরে ঢুকে দেখল দত্তবাবু চোখ বুজে শুয়ে আছেন গিন্নির কোলে মাথা দিয়ে। গিন্নি দত্তবাবুর টমেটোর মতো ফোলা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদছে। দত্তবাবুর গালের পাশে ফলিডলের সাদা গুঁড়ো লেগে। একটু দূরে ঠোঙায় ফলিডলের গুঁড়ো পড়ে আছে। দত্তগিনী মাথায় হাত বোলাতে বোলাতে হা হুতাশ করে কেঁদে যাচ্ছে আর বলছে, ওগো তুমি এ কি করলে? এবার আমি কি করব? স্বামী হত্যা দায়ী করলে আমায়? আমার যে নরকেও স্থান হবে না গো। দত্তবাবু ছেলে তাড়াতাড়ি কাছে গিয়ে শঙ্কিত স্বরে বলল, এ কি করেছো মা? কি হয়েছে? বাবার কপাল এমন ফুলল কি করে? দত্তগিন্নি অপরাধীর গলায় চোখ নামিয়ে কাঁদতে কাঁদতে বলল, ওরে আমায় কেউ শাস্তি দে রে। আমায় যা তা বলে খেপিয়ে তুলল, আর আমি খেপে গিয়ে খুন্তি ছুঁড়ে মেরেছিলাম। তখন বুঝতে পারিনি লেগে যাবে। প্রত্যেকবার তো তোর বাবা কায়দা করে সরে যেত, সেই ভরসায় ছুঁড়েছিলাম। ওরে আমি এ কি করলাম রে? ছেলে খুব বিরক্ত হলো। কি যে করো না, বলে জল আনতে রান্নাঘরে দৌড়ালো। দত্তগিন্নি সুরেশবাবুর দিকে তাকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, ও দাদা গো, আপনার বন্ধু ডেউ পিঁপড়ে মারবে বলে ফলিডল কিনে এনেছিল পরশুদিন। রান্নাঘরের কাজ সেরে এসে ঘরে এসে দেখি অভিমানে তাই খেয়ে শুয়ে রয়েছে। বলেই আবার বুক চাপড়ে কেঁদে উঠলেন। ওগো তুমি এইভাবে মুক্তি নিলে আমার থেকে? তারপর পরক্ষণে ভগবানের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, একটিবার মানুষটারে ফেরত দাও রাধা মাধব। সুরেশবাবু কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল যেন। শেষমেশ চলেই গেলেন দত্তবাবু। রুমাল বের করে নাক চোখ মুছলেন তিনি। দত্তবাবু ফলিডল খেয়ে নিজেকে মুক্তি দিয়ে স্ত্রীর কান্না দেখিয়ে বুঝিয়ে গেলেন তার স্ত্রী তাকে কতটা ভালোবাসেন। আহা, কেমন ভাবে কাঁদছেন দত্তগিন্নি। তেমনি ভাবেই হয়তো সুরেশবাবুর হতভাগা স্ত্রীও তিনি চোখ বুঝলে তবেই তার মর্ম বুঝবে। কর্তাবাবু মুখের ভিতর ফলিডলের ওপর একটা মাছি ভন ভন করছিল। সেটা পরম ভালোবাসায় তাড়িয়ে দিয়ে গিন্নি আবার ডুকরে কেঁদে উঠলেন। ওগো তুমি একবার ফিরে এসো, কথা দিচ্ছি তোমার সাথে আর কখনো ঝগড়া করব না, তোমায় আর কখনো কিছু ছুঁড়ে মারব না। এই রাধা মাধবের নামে ৩ সত্যি করছি গো, সত্যি সত্যি সত্যি। আমি তোমার সব কথা শুনবো গো। রাধা মাধব একটিবার ফেরত দাও মানুষটারে। ছেলে বাবার চোখে মুখে জল ছিটিয়ে নিজের চোখের জল মুছে বিরক্ত হয়ে বলল, উফ মা, তুমি এবারে অন্তত একটু চুপ করো তো। দিনরাত দুজনে ঝগড়া করো, অশান্তি করো, আমারও ভালো লাগে না। দেখো দেখি কি সর্বনাশটা হলো। বাবা, ও বাবা। বাবাকে ডেকে সাড়া না পেয়ে বাবার হাতের পালসটা দেখে একটু আশ্বস্ত হয়ে সুরেশ কাকুকে বলল, সুরেশ কাকু আপনি একটু দাঁড়ান তো, আমি দৌড়ে পাড়ার ডাক্তার কাকুকে ডেকে আনি। এমন সময় দত্তবাবু খুব সন্তর্পণে চোখ ঝাপটে মিহি সুরে মিনমিন করে বললেন, কাউকে কোথাও যেতে হবে না। তারপরে যেন ভীষণ কষ্টে চোখ মেলে গিন্নির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি কিন্তু রাধা মাধবের নামে ৩ সত্যি করলে গিন্নি, আর কখনো কোনো কিছু ছুঁড়ে মারবে না আমায়। সবার চোখ গোল গোল হয়ে গেল। গিন্নি রাধা মাধবের প্রতি নিজের ভক্তির নমুনা পেয়ে অত্যাধিক বিস্মিত হয়ে ঢোক গিলে নিজের গায়ে চিমটি কেটে কর্তা বেঁচে ফিরে আসার সত্যতা প্রমাণ করে চোখের জল মুছে অতিরিক্ত বিস্মিত স্বরে বলল, ওগো তুমি বেঁচে আছো? এইবারে দত্তবাবু ভীষণ কষ্টে যেন উঠে বসলেন। আরে তুমি কিন্তু ৩ সত্যি করেছো গিন্নি, আর কোনোদিন ঝামেলা করবে না, আর কিছু ছুঁড়ে মারবে না আমায়। এই ৩০ বছরে এই প্রথম তোমার হাতে টিপের কাছে আমি ঘায়েল হলাম। বলে কপালের ফুলে যাওয়া জায়গাটায় হাত বুলালেন বেজার মুখে। গিন্নি অবিশ্বাস্য ভঙ্গিতে বলল, হ্যাঁ গো, আমিও ঠিক বুঝতে পারিনি যে লেগে যাবে। এই এই দুঃখেই তো ফলিডল খেলাম। আজ গরম খুন্তি ছুঁড়েছ, কোন দিন কড়াই ছুঁড়লে আমি সত্যি সত্যি মরে যাব। দারুণ টিপ হয়েছে তোমার হাতে। গিন্নির এতক্ষণের সত্যিকারের কান্নায়
চোখের আর নাকের জলে সারা মুখ মাখামাখি। নিজের ট্রিপের প্রশংসা শুনে আগের মতো মনমোহিনী হাসি দিয়ে বললেন, এমনি কি আর বাড়ি? দেখো তুমি নিজেই, কেমন বিষাক্ত মানুষ তুমি। ফলিডল খেয়েও জমের দুয়ার থেকে ফিরে এলে। আসলে বিষে বিষে বিষক্ষয় হয়েছে। বলেই পরম ভক্তিতে আর আনন্দে ঠাকুর ঘরে দৌড়ালেন প্রণাম করতে। ঠাকুর তার ডাক শুনেছেন। মা চলে যেতেই ছেলে এবারে অবাক হয়ে আস্তে স্বরে বলল, বাবা, তুমি ফলিডল খেয়ে কিভাবে? দত্তবাবু হেসে ইশারায় ঠোঁটের ওপরে তর্জনী রেখে চুপি স্বরে বললেন, দূর, ফলিডল কোথায়? ও তো গুঁড়ো দুধ। তোর মা বুঝতে পারেনি। তারপর নিজেরটাকে হাত বুলাতে বুলাতে সুরেশের দিকে তাকিয়ে বললেন, বুঝলে সুরেশ, এই মরার নাটক না করলে তোমার বৌদিকে 3 সত্যি করাতে পারতাম না কিছুতেই। আর বুঝতাম না তোমার বৌদি আমায় কত ভালোবাসে। আহা, অনেক দিন পরে এমনভাবে কাঁদলো আমার জন্য, এইভাবে মাথায় হাত বুলিয়ে দিল। যাক, ঝগড়া থেকে মুক্তি পেলাম এতদিনে। দত্তবাবুর অভিনয় দক্ষতায় সুরেশবাবুর গাল হাঁ হয়ে গেল। এদিকে গিন্নি ঠাকুর ঘর থেকে এসে প্রসন্ন মনে ফিরে এসে ভুরু কুঁচকে সন্নিগ্ধ দৃষ্টিতে দেখলেন পড়ে থাকা ফলিডলের ঠোঙায় ততক্ষণে কালো ডেউ পিঁপড়ে এসে জমা হতে শুরু করেছে। গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।